সরকার সারা বাংলাদেশে যে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষের জন্য যে রেশন কার্ডের ব্যবস্থা করছে, এই সমস্ত রেশন কার্ড আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছি যে বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষের রেশন কার্ড পায়নি। আপনার এলাকার এই সুবিধাটা কতটুকু পেয়েছেন? এইটা তো পায়নি, যেখানে পায়নি সেখানে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করতেছেন কেন? আমার এখানে সবাই পেয়েছে। আমার এখানে জিজ্ঞেস করলে এটা ইতিহাস পাবেন না লম্বা। আমার এখানে সবাই পেয়েছে, কারণ আমার জানা আছে আমার এই 4টা 4.5টা থানার ভেতরে, এই এতগুলি ওয়ার্ডের ভেতরে আমার লোকজন যদি আমি না চিনি তাইলে আমার তো চলবে না ভাই। রেশন কার্ডগুলি ওইসব জায়গায় 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 প্রত্যেকে পেয়েছে। এটার মধ্যে দ্বিতীয় মত প্রকাশ করার কোনো। বাংলাদেশ আওয়ামী লীগের যত এবং দেশ স্বাধীন হওয়ার পূর্বে যে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছিল এবং তারই ধারাবাহিকতা, এটা বর্তমানে যে করোনা ভাইরাস, এটা একটা মহাযুদ্ধ। এই যুদ্ধে আপনি আপনার যে আপনি একটু আগে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনার এলাকাবাসীর জন্য আপনি বিভিন্ন রকম খাদ্য সামগ্রী এবং বিভিন্ন রকমের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে ঈদ পরবর্তীতে করোনা পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ ধারণ করছে। তো এরূপ পরিস্থিতিতে আপনি সামনে কি কি করার পরিকল্পনা আছে আপনার এলাকাবাসী? না, এটা ভয়াবহ অবস্থা যে ধারণ করেছে, এই শব্দটির সাথে সবাইকে এক হতে হবে, বিশ্বাস করতে হবে জানা। কিন্তু আমার কথাটা হইল যে ভয়াবহ যে রূপটা, এটা তো আগেই ধারণ করছে, এটা নতুন করে কিছু হয়নি। কারণ যাদের ভেতরে ঢুকে গেছে তারাই কিন্তু ধরা পড়তেছে। এটা আরো অনেক বেশি হতে পারে, কিন্তু সেইটা যদি কোনো ম্যাজিক জানে সে বাই করতে পারবে, আদারওয়াইজ এটা সম্ভব না। এটা টেস্ট করলে, টেস্টিংয়ে যেতে হবে, টেস্টিংয়ে গেলে ধরা পড়বে এবং সেই ধরাগুলো সঠিক হতে হবে। টেস্টিংয়েও কিন্তু অনেক সময় ভুল হয়, কারণ আমরা তো মানুষরে ভাই, আমরা তো ভগবান না, আমরা ফেরেশতাও না। এই যে ভয়াবহ শব্দটি বললেন, এর সাথে 3টা জিনিস আছে থাকে। একটা হলো সময়, সময়ের আগে হলো জীবন, জীবনের পাশে হলো জীবিকা, তার সাথে হলো উপর দিয়ে এরকম একটা মালার মতো আসে সময়। সময়টাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে জীবন এবং জীবিকা এই দুটোকে দাঁড় করিয়ে এইখানে আপনি এই টোটাল প্ল্যানিংটা তৈরি করতে হবে। তো হয় কি, আমরা কোনোদিন ভাবতেই পারি নাই যে আমাদের এখানে এটা আসতে পারে, কারণ আমাদের এখান থেকে কিন্তু এশিয়ান ব্লকে ঢুকছে। যদি বলে অনেকে যে চায়নায় তো প্রথম হয়েছে, চায়নায় কিভাবে হইল আমরা ইতিহাস দেখতে দেখতে নাই, কোথায় গেল গিয়ে সেই আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে গেছে। এটা আমরা বুঝবো কি করে? কিন্তু যেটা বোঝা যায় সেটা হলো এটা পার হওয়ার পেছনে অনেক রিজন থাকে। এটাকে ক্যারিয়ার ছাড়া নেওয়া সম্ভব না। এটা উৎপত্তি হয়েছে চায়নায়, এটা ক্যারি করতে করতে হোল ওয়ার্ল্ডে ঢুকে গেছে। কার ভিতরে যে ছিল, কিভাবে ছিল, কেউ বলতে পারবে না, কিন্তু এটা গেছে যেভাবে, এবং ধীরে ধীরে যে জায়গায় গেছে আস্তে আস্তে হতে হতে একটা হাইটে যায়, তারপরে আবার ধীরে ধীরে নামে। এটা যা দেখা গেছে, এখন এটা বাকি আল্লাহ হইতে পারবে। বারবার আমি একটা কথা বলতেছি যে আল্লাহ ছাড়া এটার গতি নেই। এইটার যে ওষুধপত্র যেটা এখন, সেটা হলো 1 নম্বর হলো সাহস, এর সাথে ডাক্তার যে সাজেশন দিবে সেটা করতে হবে। আমাদের করণীয় হলো ডে আফটার। এই যে ঘটনাটা হচ্ছে আজকে আরো 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, অনেকে যেটা বলে যে 1 বছর 2 বছর লাগতে পারে। আমরা ধরে নিব কালকের থেকে আমাদের করতে হবে। 1 বছর হইলে পরে তো কিছুই থাকবে না। কোন কিছু? খাদ্য। তবে একটা কথা বলতে পারি, আমার দেশে বর্তমানে যে হারে খাদ্য হয়, ছোট মুখে একটা বড় কথা বলতে পারি, এ দেশের মানুষ যদি সিনসিয়ার থাকে, আমরা যদি সিনসিয়ার থাকি, একটি মানুষও না খেয়ে মরবে না। কেন? খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আমরা। একটু খেয়াল করলে, যেমন আমি মনে করি এখন একটা ফসল আসবে, এই ফসলটা কিন্তু অনেকে করবে না, কিন্তু আমার সরকারের এখন উচিত হবে এই ফুড ডিপার্টমেন্ট অথবা এই আমরা যেটা অ্যাগ্রো বলি অথবা কৃষি থেকে আর কি এটা আসা উচিত। আমার হলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা
এই কৃষি মন্ত্রণালয় যদি এখন সারা বাংলাদেশের মানে এমপিদের বলে যে তোমরা তোমাদের অ্যাকাউন্টটা বলো, তোমাদের এলাকায় কতগুলো লোক আছে যারা এই কৃষির সাথে ইনভলভ, তখন অনেকের আছে 100 বিঘা 200 বিঘা জমিও আছে, তারা মডার্ন মানে সাহেবী কৃষক, তারাই কিন্তু আমাদের সব কিছু। কৃষির উপরে কোনো কিছু নাই, কিন্তু ব্যবসা বাণিজ্য যে যত কথা বলবে, আমেরিকায় যে কৃষক সে হইলো বড় লোক, ইউরোপে যে কৃষক সে হইলো বড় লোক। এইখানে এখন যে ধানটা হবে এটা কিন্তু সহজে কেউ করবে না, কেন আমাদের এখানে গরিবরাই বেশিরভাগ এগুলা করে। মধ্যবিত্ত, গরিব, নিম্নবিত্ত তারা করে থাকেন। তাদেরকে ডেকে বসায় এক একটা ইউনিয়নে বসায়, টিএনও সাহেব বসায়, ডিসি থাকবে উপরে, তিনি অর্ডার করবেন, তার দ্বারা একটা মনিটরিং সেল বানায় এবং আরও কিছু তাদের সাথে একেবারে যোগাযোগ করে তারপরে আলোচনা করে কতজন আছে এতজন করবেন না কেন, টাকা নেই। আর এটা অল্প ধান হয়, কতটুক ধান হয় আপনার জায়গা অনুযায়ী 10 মণ, এই নেন 10 মণের দাম কত, এই দিয়ে দিলাম, অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন, আমি কিনে নিলাম। এই পলিসিটা করা উচিত আমার সরকারের, আমি মনে করি। তাহলে আমাদের আটকাতে পারবে না, ওগুলি বইলা লাভ নেই। এখনই আমাদের যা আছে এক্সেস, এবং এইটা যদি হয়, এবং এরপরে কিন্তু বড় ধানটা আসবে, সেটা হইলো ইরিটা কিন্তু আরো লাভ হবে, আরো বেশি হবে। যখন এইটা এসে বলবো, আমরা কিন্তু খাদ্যে 2 বছর আমরা আরামে করতে পারি। তারপরে আমাদের ফল ফুল, তারপরে সবজি, মাছ, আমাদের অনেক জিনিস আছে আমরা খেয়াল করি না। যেমন আমার গভর্নমেন্ট কিছু ডিক্লারেশন আছে, 2% অনেক কিছু দিচ্ছে। যেমন আমি কিন্তু এমনি শখে পোলট্রি করতাম, যে আমার পোলট্রি কিন্তু 12টা বাচ্চা, তো আমি কিন্তু কইতে পারতেছি না যে আমার পোলট্রি 12টা বাচ্চা। আমি কিন্তু মাছ করছি, এগুলি জানি কিভাবে শখে শখে করতে গিয়ে। আমি কিন্তু গরু করেছি, সবচেয়ে দুঃখ লাগে গরুটা নিয়ে। গরুর ডাক্তাররা আমার কাছে মানে তাদের বিহেভিয়ারটা গ্রহণযোগ্য না। একটা গরুর ডাক্তার একটা কৃষকের বাড়িতে যায়, হয়তো 3টা গরু আছে, 3টার মধ্যে একটা হলো দুধের গাই, 2টা হলো ষাঁড়। আমাদের দেশ থেকে তো এখন ষাঁড়ের প্রচলন উঠেই গেছে, যে নাঙল দিয়ে যে আমরা খ্যাটটা তৈরি করি। তো এখন যে দুধ দেয়, ওর দেখা গেলো 2 কেজি দুধ দেয়। 2 কেজি দুধের আধা কেজি দুধ আবার গরু নিজেই খায়, আর 1.5 কেজি থাকে। 1.5 কেজির 1 কেজি সংসার চলে, আর আধা কেজির পয়সা দিয়ে ষাঁড় 2টারে খাওয়ায়। নিজে নিরি কাছি বা খাঁচি দিয়ে কাইটে ঘাস টাস খাওয়ানোর পরও কিছু খাদ্য লাগে, ভুসি টুসি ওগুলি মিলে খাওয়ায়। সেই জায়গায় যদি আমার গাইটার কিছু হয়, আমি উপজেলায় খবর দিলাম, ডাক্তার সাহেব আসলে এত বড় পেট হইল কেমন আপনার? আইসে সে মোটরসাইকেল বৈশা দেয়, সেটার মধ্যে আইসার নামলো, নাইমা যাও। সে ওই এত বড় একটা জ্বর দেখার যন্ত্র আছে, এটা গরুকে পুশ করলো, বার করে বললো স্যার, মানে এটা তাদের একটা অসুখ নর্মাল, তারা সবসময় চিন্তা করে আসে, জ্বর কি হয়েছে না হয়েছে কিচ্ছু দেখলো না, স্যার দিয়ে দাও। কি দিতে বললো সেই জানে, ঘাপা ঘাপ 2-3টা ইঞ্জেকশন দিল, গরু কিছু পাল দিল, স্যার দিয়ে দিস। আচ্ছা 18টা ট্যাবলেট, 26টা ট্যাবলেট, এটা লেখা দেওয়া, এটা আইনা খাওয়াইবেন, দিয়া দেন, হাত পাক দেন। কি দিব স্যার? স্যার কি দিব? তো 4,500 হয়, 3,000 দেন আপনি। এই যে 3,000 টাকা শুনে ওই লোকটা বাট করে পড়ে অন দ্য স্পট স্ট্রোক করে মারা গেল। গরু পালবেন। আমরা আমাদের দেশের গরুর দুধ পৃথিবীর বহু জায়গায় নিয়ে যাবে, আমাদের টার্গেটই হবে এগুলো। অ্যাগ্রোর উপরে জোর দেন। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা হলো আমার খাদ্য আছে, তাইলে আমার শক্তি আছে, আর আমার শক্তি যখন আছে, আমার নিউ জেনারেশনের পুষ্টি আছে। এই জিনিসগুলি ভাবতে হবে। আমি কথা বললে কেউ বলবে না যে এটা হিরো, চলচ্চিত্র থেকে গেছে এটা বলবে না, কারণ আমি খুব প্র্যাকটিক্যাল। যেহেতু আপনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক, আমরা জানি যে 2বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। করোনা পরিস্থিতিতে আমরা দেখছি অনেক চলচ্চিত্র শিল্পীরা কর্মহীন হয়ে পড়ছে, অসহায়। তাদের নিয়ে কোনো কিছু করার আপনার
আপনি যখনই বলবেন যে 2 বার পুরস্কার পেয়েছেন, আগে পুরস্কারের কথা বলে নেব। যদি আপনি রাখেন বা এটা ট্রেনে ফেলা দেন, ওইটা আমার দেখার বিষয় না। আপনার এই মিডিয়া বলে আমি বললাম, আপনারা অনেক সময় রেখে দেন, কেটে দেখান, সেটা বলা দরকার আমার। 19 বার আমাকে দেওয়া হয়নি। আপনি তো 2 বারের কথা বললেন। একবার প্রথম বাংলাদেশের ইতিহাস প্রথমটা পেয়েছি। 75-এ ছবি ছিল, 76-এ যে যখন অ্যাওয়ার্ডটা দেয় আমার নামটাকে বেস্ট অ্যাক্টর থেকে কেটে দেওয়া হয়, দিবেই না। তখন বললো যে জানাজানি হয়ে গেছে, এটা যদি না দেওয়া হয় তাহলে তো এটা নিয়ে ফারুক কিন্তু অন্যরকম প্রেস কনফারেন্স করবে। তখন তো জিয়া সাহেবের আমল, ওই ঠান্ডা দেখলে সবাই ঠান্ডা হয়ে যায়। আমগো পারে নেই ভাই, আমরা জীবনে ভয় করি না, বুঝতেও দিই, বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝিও নেই, এখনো বুঝি না ভাই। আর কবে কি বুঝুম আমি নিজেও জানি না। আমার বঙ্গবন্ধু ছাড়া আমার বোঝার টোজার কিছু নাই। আমার হইলো শেখ হাসিনা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ হাসিনা, ওই ফ্যামিলি। আমার মনে হয় ওই ফ্যামিলি আমার ফ্যামিলি। আমি এটা বুঝি না কেন। আমার এরকম মনে হয়, আমার ফাদারের মনে হতো সে বঙ্গবন্ধু বাজার দিয়ে গেছে, মিয়া নিজের খেয়ে বঙ্গবন্ধুরে দিয়ে গেছে। 70-তে 70-এ বঙ্গবন্ধুকে বাজার দিছে আমার বাবা। সেই বাজারের নাম বঙ্গবন্ধু নিজের নাম রাখছিল, বঙ্গবন্ধু বাজার। এই যে জিনিসগুলির কোন মূল্যায়ন যদি না হয়, এর চেয়ে দুঃখের তো আর কিছু নেই। যেমন এই যে 19 বার আমাকে দেওয়া হইলো না, কেন হইলো না, কি হইলো না, কেউ জিজ্ঞেস করে না। যেই লোকগুলো শয়তানি করেছে তারা কিন্তু এখনো, আমি তো একজনকে দেখি যে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী আশেপাশে থেকে কথা বলে, আমাদের আর্ট কালচারের লোক, হার্মফুল একটা লোক। কিছু হইলে দেশের থেকে পালায় চলে যায়, তারপরে আমেরিকায় ঘুরে, যখনই আবার আমরা কষ্ট মষ্ট করে লাথি মাটি খাইয়ে 2-4 জন জীবন দিয়ে যখন রাজপথে আমি তারা বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছি। আমি এই বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট নিয়ে, এখন তো এই সাংস্কৃতিক জোট অনেক হরিদাস পাল বলে যে এটা আমার, এটা আমার, 80 সালে কে কে করছে, এটা আর কি ডকুমেন্টস আছে দেখাও, আমার কাছে সব আছে। আমি এর জন্য একটা বই লেখা শুরুও করে দিই। এই সব কিছু মিলে একটা অভিমানের দেখা আছে। আমার এইটা বললো না ভাই যে আপনি তো 2 বার অ্যাওয়ার্ড পাইছেন, 19 বার দেওয়াই হয়নি, পাইছি তো দূরের কথা, তাইলে ওইটা কোনো অ্যাওয়ার্ড হইল নাকি? আমি যদি নাম শুরু করি যে 10টা ছবি খালি দেখো, দেখে বলো যে এই 10টা ছবির সাথে কারা অ্যাওয়ার্ড পাইল, কোন ইয়ারে পাইল, এটা ইজি ধরা, বড় সুন্দর ভাবে ধরা যায়। অনেকে বলে যে গোলাপি এখন ট্রেনের যে বিষ খাওয়ার সিকোয়েন্স, এইটা আর পৃথিবীতে কোনোদিন হবে কিনা সন্দেহ আছে। একবার বড় স্ক্রিনে দিকে না যে এত বড় কথা বলে, আমি তো বলি না ভাই, আমি বলি খুব কষ্ট হয়েছে। আর এটা হলো সিচুয়েশন, ক্যারেক্টার, আর্টিস্ট, এর ইনভলভমেন্ট উইথ দ্য ক্যামেরা। এখানে আর কেউ কথা বলতে পারে না, এখানে ডিরেক্টরের বলার কিছু থাকেই না। ডিরেক্টর নিজেই সারেন্ডার করে দূরে ফুলের গোছা নিয়ে বসে আছে, আমার বলার কিছু নাই, আমি এই জায়গায় চুপ থাকতে পারি। ভাই আপনারা বলেন। রফিকুল বাড়ি চৌধুরী আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আসলো, 3টা আমি চেঞ্জ করব, কিন্তু এই 3টা যে চেঞ্জ করবো স্ক্রিনে ধরা দেবে। এটা যদি আমার আর্টিস্ট মিয়া ভাই আপনি যদি করেন তাইলে হবে। মানে মা করে বললো যে স্টপ, ওর মধ্যে চেঞ্জ হয়ে গেছে, এইখান থেকেই আবার স্টপ গেট না। কিন্তু এখন তো কত রকম ক্যামেরা আছে, টিপ দাও, উড়াইয়া দাও, উত্তা করে দাও, চিপ করে দাও, ফালাইয়া দাও, কত কি কর। এগুলি যদি আমরা পাইতাম তাহলে আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আমাদের এখানে ছবি হয়েছে, ওই ছবিগুলির যে গ্যাপগুলি আছে সেগুলি আমরা পারতাম। যে যত কথাই বলুক, আমি ওই দিন একজনের কথা শুনছি, আমি বলি না যে থাক একটা বাচ্চা ছেলে ছবি করছে, এটা বলে আর কোনদিন হবেই না। মনে মনে ওই যে 10টা টুকরা দেখায় যদি বলো ছবির ডিসিশন কখন নেয়, আমাকে যদি বলা হয় যে আপনি একটা ছবি সম্বন্ধে বলেন, আমি তখন বলবো ওই ছবি সম্বন্ধে যে আমি বলবো এই ছবিটা তো আমি দেখি নেই ভাই, আমি কি ফেরেশতা, আমি না দেখে বলে দেবো? না, ওই যে ডিরেক্টর বলছে, আমি ডিরেক্টর কি ভগবান, উনি বললি আমি এটা মেনে যাব? এই জিনিসগুলি আসে। তো এই যে কথাটা বললাম যে চলচ্চিত্রের জন্য, যেটা চলচ্চিত্রের মানুষ আছে
30 বছরে আমি অভিনয় করি না, অলমোস্ট 2-3টা ছবিতে টেস্ট কেস হিসেবে কাজ করছিলাম, করি না, পরিবেশ হয় না, ক্যারেক্টার তৈরি হয় না, এগুলি নিয়ে আমাদের ডিল করা কিন্তু মুশকিল আছে। যেমন আমরা অনেক রেফারেন্স দিতে পারি, এখন তোমার ওইটা সময় খাবার করবে না, 3 ঘন্টা লেগে যাবো আমার ইন্টারভিউ করতে। চলচ্চিত্রের উপরে জিজ্ঞেস করো না বেশি কিছু, 3 ঘন্টা লাগবে। তাহলে একটা কথাই বলে দিই, যখন একটা সময় সেন্ট কনরি যখন এইজ হয়ে গেল, বেশি দিনের কথা না, এই বছর 12 কি 15 বছর আগে, সেন্ট কনরি তখন 007 দিয়ে ওল্ড ওয়ার্ল্ড কাঁপায় দিল, মানে প্লে বয় কাকে বলে এবং বুদ্ধি জ্ঞান দিয়ে ইন্টেলিজেন্সে কি করা যায়। এইরকম একটা লোক যখন এইরকম সুনাম করে ফেললো, মাঝখানে একটা ব্রেক দিল, বয়স হইল, ব্যাক করলো, তখন হলিউডে হাইয়েস্ট পেইড হিরো যে সে যত টাকা নিত তার থেকে $2 মিলিয়ন বেশি নিচ্ছে সে ওই ছবিতে। সে হলো কর্নেল আর হিরো হইল মেজর। ওই ছবিতে বোঝা যায় কিন্তু যে টাকাটা কেন দেয়, ক্যাশ করে। তার সারা জীবনের যে অর্জন সেটা হলো পপুলারিটি এবং তাকে ভালোবাসে মানুষ। ওই জিনিসটা সে যেই ডিরেক্টর প্রডিউসার তাকে নিচে, আমি বলবো হি ইজ দ্য 100% কারেক্ট একটা লোক। তুমি একটা হিরো, তোমার কিন্তু আলাদা ইমেজ আছে। আমি আরেকজনকে নিলাম, তার পূর্বের ইমেজ যা আছে এখনো যায় নাই, ওই যায় নাইটাকে আমি এই জায়গায় অ্যাড করে দেব, তখন 2 মিলিয়ন কেন 10 মিলিয়ন বেশি হইল, আমি তাকে নেব। এই যে ক্যালকুলেশনগুলো, এগুলি ধীরে ধীরে আমাদের দেশ থেকে চলে। আমাদের কালচারাল মিনিস্ট্রি থেকে কিছু বরাদ্দ দিয়েছে, অনেকে খুব খুশি হয়েছে। আমি হইতে পারিনি যে কালচারাল মিনিস্ট্রি কাদের দিচ্ছে পয়সা, এই প্রশ্নটা আমি ডাইরেক্ট করি যে কাদের দিচ্ছে। এবং আর্ট কালচারের লোক যারা, মানে ফিল্মের বিশেষ করে সমস্ত কালচারাল জায়গাগুলো কিন্তু এক জায়গায় এসে মেলে, মানে একত্র হয়, সেই এক হয়ে যাওয়াকেই বলি আমরা চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের মানুষ না খেয়ে থাকে। যেই চলচ্চিত্র বানায় দিয়ে গেল বঙ্গবন্ধু, যদি বঙ্গবন্ধুর দেশ বানায়, দেশের মানুষের কথা আমরা ভাবি, তো বঙ্গবন্ধুর হাতে তৈরি সিনেমা, সেটার কথা ভাববেন না কেন? ভাববে, এবং আমি জানি যে ভাবা হচ্ছে। আর বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো খুব শিল্পী মনা মানুষ, আমাদের কথা কিন্তু বলেন। এখানে যেমন আমাদের শিল্পী সমিতি, বিশেষ করে আমি বলি, এবার বোধহয় আরো ডিরেক্টর অ্যাসোসিয়েশন বা প্রডিউসার অ্যাসোসিয়েশনের কথা বলি, খসরু সাহেবরা বেশ কিছু টেকনিশিয়ানদের করেছেন, তারপরে শিল্পী সমিতি তারাও করেছেন, ডিরেক্টর অ্যাসোসিয়েশন তারা করেছেন। তার মধ্যে শিল্পী সমিতির ব্যাপারটা আমাকে বিশেষ করে বলতে হয়, থাকবে না কেন, জাহেদ খান নিজের পকেটের টাকা দিয়েছে। একটা মানুষ ও ছবি করে নাকি? 5 বছরের ছবি নেই তার, মানে ঘটনাগুলো হলো এরকম। তারপরেও সে করে, তার অনেক সোর্সিং আছে, তার আর্নিং সোর্স আছে, যে কারণে সে টিকতে পারছে, অন্য কেউ পারবে না। তো তার নিজেও দেয়, তার পরিচিতি আছে। তারপরে যেমন মিশা সওদাগর, সে রেগুলার ছবিতে অভিনয় করে। এই একটি ছেলে রেগুলার, সে তারপরে আমাদের সাকিব, এরা সবাই দেয় না, এটা বললে মিথ্যা কথা হয়ে যাবে। তার মধ্যে যে একজন আছে আমার ভাগিনা দীপজল, সে কিন্তু নীরবে অনেক মানুষকে করে, ভাই অনেক মানুষকে করে। যখনই বলা হয় যে আপনার মামা বলছে, মানে আমার কথা বলা হয়, এই জাহেদরা যে বলে যে আপনার মামা বলছে, আচ্ছা যে এই 5 লাখ টাকা করে দেন, মামা কইছে এটা 5 লাখ দিয়ে দিলাম, আর লাগলে পরে নিস দিস, আর্টিস্ট গুলি যেন বেঁচে থাকে। এইরকম ভাবে এমনও আমি ঘটনা জানি ভাই। আর এই জায়গায় ফিল্ম পলিটিক্সটা চলে আসে, এটা খুব বাজে জিনিস। এই মুহূর্তে কোনো পলিটিক্স থাকা ঠিক না। যেমন ওকে একটু অ্যাটাক করার জন্য নানান কথা বলা হয়, আর আমার চেয়ে বাঁকা কথা কিন্তু জাহেদকে কেউ বলে না। যে আদর করে সেই বলতে পারে, আমি কিন্তু আদর করি, ওর কর্মকাণ্ড আমার তো ভালো লাগে, শিল্পীদের জন্য ফিল করে। সে এমনও কাজ করছে
অনেকে আসতে পারবে না সামনে, তার বাড়িতে নিয়ে দিয়ে আসছে, এই বাড়িতে কিন্তু দিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আবার কালচারাল মিনিস্ট্রির থেকে ইয়ের মতো আর কি ভিক্ষার মতো কিছু দিয়েছে। শিল্পীদের কিন্তু ভিক্ষা দেওয়া যায় না, শিল্পীরা কিন্তু ভিক্ষুক না, টাকা পয়সা না থাকতে পারে, ক্ষুধার্ত থাকতে পারে, না খেয়ে মরছে, এটা বলতে পারে, কিন্তু এটা কইতে পারবে না ও তো ভিক্ষুক হয়ে গেছে, এটা বলতে পারবে। শিল্পীরা সব সময় মাথা উঁচু করে থাকে, কারণ শিল্পীরা হলো দেশের আর্ট কালচারকে এই জায়গায় ধারণ করে, তাদেরকে এত ছোট করা ভালো না। যাই হোক, এটা অনেকে করে থাকেন, কেন আর্ট কালচার বোঝেন না। শিল্পী সমিতির থেকে, প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে, ডিরেক্টর অ্যাসোসিয়েশন থেকে, মোটামুটি আবার এমনি ব্যক্তিগত পর্যায়ে অনেকে আমাদের হিরোইনও আছেন এর মধ্যে, যে যাই পারছে 20-50 হাজার 1 লাখ করে দিয়ে আসছে, যারা পূর্বের পুরনো তারা দিয়ে পড়ে। স্যার একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু ঈদ পরবর্তীতে সরকার লকডাউনটা সীমিত আকারে খুলে দিয়েছে, অর্থাৎ গণপরিবহনগুলো খুলে, এই পরিস্থিতিতে এখন প্রান্তিক পর্যায়ে বা কেটে খাওয়া বা সাধারণ মানুষের আপনার এলাকার সারা বাংলাদেশে বা দেশবাসীর মধ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা বা সতর্কতামূলক কোনো কিছু বলা? না, মেসেজ তো অবশ্যই থাকবে। আর আমাকে আমার এলাকা বললে প্রথম প্রাধান্য পাবে আমার এলাকা, কেন আমি ওই এলাকার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে তারা ভোটের মাধ্যমে এনেছে। আমি তো সারা বাংলাদেশের মানুষ, আমার বাড়ি তো খালি বাপদাদের ভিটে তো ওখানে, কিন্তু আমাকে সব জায়গার কথা বলতে হয়। আমি যখন হিরো ফারুক কথা বলি, সারা দেশের কথা বলি। আবার মুক্তিযোদ্ধা হিসেবে যখন বলি, সারা দেশের কথা বলি। আবার যখন পার্লামেন্ট মেম্বার হিসেবে কথা বলি, তখন কিন্তু আমার বলতে হয় 17 আসনের কথা। ওইটি আমার সব, আমার জীবন, আমার ভালোবাসা, এটা কিন্তু 17 আসন। এখান থেকে আমি যখন কথা বলবো, তখন আমার সরকারের কথাটা বলতে হয়, কারণ তখন আমি সরকারের লোক, একদম তার চোখের সামনে থেকে যাই। আমি নিজে ফিল করি যে আমি যেটা বলবো এটা মনে হবে যেন আমার সরকার বলছে। এই জন্যই আমাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। সেটা সেই দিক থেকে যে লকডাউন, এই লকডাউনটা এখন আর রাখা সম্ভব হচ্ছে না। এই সম্ভব হচ্ছে না, অনেকে কিন্তু বলবেন আরে ভাই লাখ লাখ মানুষ এফেক্টেড হয়ে যাবে, তো এই জায়গাটা তো আমি হাত দিতে পারবো না, এটা একমাত্র উপরওয়ালা বলতে পারবে না। কিন্তু মানুষ কিন্তু পৃথিবীর সব দেশের দিকে তাকায় দেখেন, লকডাউনটা কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমাদের কিছু নিজস্ব কিছু ব্যাপার আছে। গভর্নমেন্ট কিন্তু বলেছে যে ধীরে ধীরে আস্তে আস্তে, গভর্নমেন্ট কি বলছে, 1, 2, 3, 4, 5টা স্টেপে 6 নম্বরে আসবেন। এখন বলা হলো যে ভাই আপনারা ওই ছোট করে খোলেন, ছোট করে পরিবহন, যদি পরিবহন না দেয় হেঁটে আসবে, এটা তো দিতেই হবে গভর্নমেন্ট। জনগণকে ভালোবাসে বলেই পরিবহন দিয়ে দিচ্ছে, ট্রেন দিয়ে দিচ্ছে, লঞ্চ দিয়ে দিবে, প্লেন দিয়ে দিবে, দিতেই হবে। না দিলে মানুষগুলো আসবে কোত্থেকে, রোজগার কোত্থেকে হবে, খাবে কি? এদিকে করোনায় মরছে, ওদিকে বাড়ির অশান্তিতে মরছে, এদিকে খাদ্যের অভাবে মরছে, এদিকে অর্থনীতিতে আঘাত বড় ধরনের লাগছে। এই সব কিছু চিন্তা এবং বিবেচনা করে, যেখানে পৃথিবীর সব বড় বড় রথী মহারথী এবং আমাদের ইন্টারন্যাশনালি অনেক স্বাস্থ্য অধিদপ্তর, তারা সবাই বলছেন যে এটার সাথে আমাদের হয়তো বহুদিন বসবাস করতে হতে পারে। একে বন্ধু হিসেবে নিতে হবে, দূরে রাখতে হবে, আবার কামাই করতে হবে। আমি যদি অর্থনীতি না পাই, আমেরিকায় যখন তুঙ্গে করোনা, তখনও কিন্তু মানুষ বেরিয়েছে, তার করোনা হয়ে গেছে, কিন্তু কোনো উপায় ছিল না, কারণ সে না বার হলে আর্নিং হবে না, তার ফ্যামিলি চলবে না। একই কথা। এবং এটার থেকে বাঁচা যায়, সেই বাঁচাটা প্রত্যেকটা লোকের নিজস্ব দায়িত্ব। ওইটা তো আর সরকার এনে দিতে পারবে না ভাই, এটা তো দুনিয়ার নিয়ম না। সরকার কিন্তু সব ফ্যাসিলিটিস দিয়ে দিচ্ছে, কিন্তু এটা আমাদের করণীয় হলো সাবধানে চলতে হবে।
আমাদের ডিস্টেন্স একই কথা হাজার বার বলতে হবে, মেনটেন করে। আপনি মুখে একটা মাস্ক পরেন, বাইরে গেলে গ্লাভস রাখবেন, পায়ের জুতোটা রাখবেন, মুজো করবেন, আর কিছু না। যখনই দেখবেন ভিড়, ওইখান এড়াইয়া যাবেন। আপনি খুব জরুরি আপনি অফিসে যান, অফিস করেন, অটোমেটিক্যালি আমার মনে হয় অফিসে একটু আগে যদি আসতে চান ছেড়ে দিবে গভর্নমেন্ট, টাইমও বোধহয় এদিক ওদিক করে ফেলতে পারে। তো ধীরে ধীরে আমরা যেন প্র্যাকটিসে আসি, দেশও বাঁচাই, করোনার থেকে বাঁচি, এবং দেশের মানুষকে বাঁচাই, নিজের পরিবারকে বাঁচাই, নিজের সন্তানদের জন্য সুন্দর পৃথিবী রেখে যাই। এই জিনিসগুলো আমাদের এখন করণীয়। এক। 2 নাম্বার যেটা, অভাব অনটনের কথা যদি আসে, এটা কিন্তু সরকার মাথায় রেখে লকডাউনটা ওপেন করছে। সেটা কি জানেন? সেটা হলো আফটার জিনিসটা কিন্তু মারাত্মক। করোনা ভাষা আছে, ক্ষুধার্ত গভীরভাবে আছে, ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছে। তখন করোনার চাইতে কিন্তু ক্ষুধার্ত মানুষের চাওয়াটা অনেক বেশি থাকবে। সেই দিকে সরকার কি করছে, সেই দিকের জন্য আমার সরকার প্রস্তুত। ইনশাল্লাহ ওই দিকে কোনো চিন্তাই করতে হবে না। সবাই করোনার থেকে বাঁচার চেষ্টা করে। এটা এমন একটা ইনভিজিবল জিনিস, অদৃশ্য জিনিস। তার থেকে 10টা পুলিশ দিলে আপনার চারদিকে থাকলে করোনার থেকে আপনারা সেভ করতে পারবেন না। 180টা আর্মি দিলে, আর্টিলারি ফোর্স দিলে আপনি বাঁচতে পারবেন না। কিন্তু আপনার বুদ্ধি থাকলে একা আপনি আরামে বাঁচতে পারবেন। সেই পথ আমরা বাঁচি না কেন? আমরা সেই পথেই যাই, আমাদের মেনটেন করা দরকার। কিন্তু সবশেষে বলতে হয় সবকিছুর সাথে যে স্যাভলন বা ওই ডেটল, এই সমস্ত জিনিস মনে হয় যেন বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। এইটার দিকে আমি মনে করি আমার পুলিশ ডিপার্টমেন্ট এবং ইন্টেলিজেন্সের একটু নজরদারি করা উচিত। এগুলো গেল কোথায়? অনেকে অনেক রকম কথা বলে থাকেন, আমার কথা মার্কেটে থাকবে না কেন? এটা কোনো স্যাবোটাইজ হচ্ছে কিনা, এগুলো আমাদের মানে ডেইলি এটা আমার প্রয়োজন। আমার স্যাভলন না থাকলে আমি হাতটা করবো কেন? স্যানিটাইজার, যেটা খালি এক স্যানিটাইজার দিলে হবে না, স্যাভলন লাগবে, তারপরে ডেটল লাগবে, এগুলো আমার প্রয়োজন। এই জিনিসগুলোর কথা কিন্তু কেউ বলবে না, আমাকে বলতে হয়, কারণ আমি খুব প্র্যাকটিক্যাল বলি। যে কোনো দোকানে যে জিজ্ঞেস করি, ভাই একটা স্যাভলন আছে? নাই। কি রে ভাই, কোথায় গেল, কোথায় স্যাভলন? আমি তো প্রতিটি জায়গাকে এখন চোখে আঙুল দিয়ে বলতে চাই যে প্রিকশনের জায়গা, এই জায়গাটি বন্ধ হলো কেন? এটা তো স্যাভলন দেখলে তো আমাদের এই যে করোনা ভাইসার, সে তো দূরে থাকে। আমরা পারছি না কেন? মরতে তো ভাই সবাইকে হবে, জীবন একবার। পৃথিবীতে যখন আসছি, আমাকে পৃথিবীর থেকে যিনি পাঠিয়েছেন তার কাছে যেতেই হবে। এই যাওয়ার কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরা কি কখনো বলি যে না আমি যাব না? বললে কোনো লাভ আছে? লাভ নেই, সময় হলে যেতে হবে। সুতরাং এই করোনায় হঠাৎ করে যে যাওয়া, এর থেকে বাঁচার পথ কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই পথটা কেন আমরা বেছে নিই না? আসেন না আমরা সবাই মিলে সচেতন হই। বাসে দেখবেন বাস খুলে দিয়েছে। আমার যেটা মনে হয়, আমার একটা অনুরোধ থাকবে যে 2 জন যে সিটে বসবো, ওখানে 1 জন বসবো, এবং এটা আরো ভালো হয়। এখনো সময় আছে। আমাদের যে গভর্নমেন্টের যে সার্ভিস আছে, বিআরটিসির যে বিআরটিসি, তো এইগুলো ওই যে লাল বড় বড় দোতলা বাসগুলো আছে, এই বাসগুলো ডিস্ট্রিক্টে এখন পাঠায় দেওয়া উচিত। ওইটা দিয়ে শিক্ষা যে এরপরে আমার এই বাস প্রথম চলবে গভর্নমেন্টের, কিভাবে আমি চালাই তোমরা দেখো। এটা হলো বাস কোম্পানিকে। তারপরে উনি ডিক্লেয়ার করবে যে 3টা কোম্পানি এর সাথে বাস চালাও, আমি যেভাবে চালাচ্ছি এইভাবে চালাবো। এই যে প্র্যাকটিসটা নিয়ে আসলে ভালো হয়। ট্রেন 2টার জায়গায় 6টার দিক, যে ট্রেনে ওঠো কিন্তু 3 জনের জায়গায় 1 জন বসবে। স্যাক্রিফাইস সবাইকে করতে হবে। সরকার তো করেই যাচ্ছে 72,000 কোটি টাকা। তারপরে সরকারকে অনেকে লাভও দিচ্ছে, অনেকে প্রণোদনা নিচ্ছে যাদের দরকার নেই। গার্মেন্টসের কি দরকার? হাজার কোটি টাকা শুনি, আবার 3 মাসের। এইসব লম্বা কথা বলে কেন? প্রণোদনা দেন,
ওই গ্রামগঞ্জের যারা ব্যবসায়িক তাদের প্রণোদনা দেন, টেক্সটাইলকে প্রণোদনা না দিয়ে নতুন ফরম্যাট তৈরি করেন। সেটা হলো হাজার হাজার কোটি টাকা যদি দিতে হয় তাহলে দেন যারা নাকি কম্পোজিট করবে টেক্সটাইল। এই কাপড় পৃথিবীর বিখ্যাত কাপড়, বাংলাদেশের কাপড়, এগুলো বাদ দিয়ে বাইরে থেকে কাপড় নেন কেন? কাপড় না এনে আমি যদি বলি এই কাপড়ের মধ্যে করোনা আছে, তখন কি করবেন? আপনি বাইরে থেকে করোনা আনতেছেন, তারপর অনেক অসাধু আছে যারা মানি লন্ডারিং করে, এগুলি সব সুন্দরভাবে করে যাচ্ছে, ব্লাড দিচ্ছে আমার সরকারকে। কেউ না বললে আমি বলবো ভাই, আমার দরকার নেই কিছু। আমার সরকারকে আপনি কলঙ্কিত করতে পারবেন না। সরকারের অন্ত, সরকারের কর্ম একদম পবিত্র ভাবে আছে, সুন্দর ভাবে আছে, তাকে টাচ করার কোনো উপায় নেই ইনশাল্লাহ বলতে পারি।